আজকে আমরা ভূমিকম্প নিয়ে একটু কথা বলবো। আমরা সবাই আতঙ্কিত। ৩ বার ভূমিকম্পন অনুভূত হয়েছে। তার মধ্যে গতকাল সকালে যে ভূমিকম্পটি হয়েছে সেটি খুবই আতঙ্কিত করে তুলেছে আমাদেরকে। ৫.৫ মাত্রার ভূমিকম্প এবং আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণটাও, প্রাণহানির পরিমাণটাও গত ৩০ বছরে বা তার চেয়েও বেশি হবে প্রাণহানির দিক থেকে। আর আহত হয়েছেন প্রায় ৫০০-র মতো সারা দেশে। নরসিংদী এবং ঢাকার অবস্থা সবচাইতে ভয়াবহ, কারণ কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবপুর। ঢাকা থেকে প্রায় ৪৪-৪৫ কিলোমিটার দূরে অবস্থিত নরসিংদী। ঢাকায় যেভাবে আসলে আমরা আমাদের বিল্ডিংগুলো বানানো হয়েছে এবং যেইভাবে ঘনবসতিপূর্ণ এলাকায় পরিণত করা হয়েছে, এটাই হচ্ছে ভূমিকম্পের জন্য সবচেয়ে বিপজ্জনক বার্তা। গবেষণাগুলো বলছে যে ৭ বা তার বেশি মাত্রার ভূমিকম্প হলে ঢাকার মতো যে শহরগুলো রয়েছে, বড় বড় শহরগুলো রয়েছে, তার প্রায় ৭০ থেকে ৭৫ হাজার বিল্ডিং সম্পূর্ণভাবে ধসে পড়বে এবং ১,৩০,০০০ বা তারও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হবে। তাহলে কি হবে আমাদের দেশের অবস্থা? আসলে যে ডেব্রিজ হবে, এর ফলে যে বিল্ডিংগুলো রাস্তা বন্ধ করে দেবে এই ডেব্রিজ পড়ে, এবং আমরা হাসপাতালে যেতে পারবো না। হাসপাতালে যাওয়ার জায়গাও তো থাকবে না, হাসপাতালগুলো তো ধসে পড়বে। কি হবে অবস্থাটা একটু আমরা ভেবে দেখি। এমন ক্ষয়ক্ষতি হবে যেটা আমরা আসলে কোনোভাবেই মোকাবেলা করতে পারবো না। ভূমিকম্প প্রাকৃতিক, কিন্তু এর ক্ষয়ক্ষতির মোকাবেলা করাটা কিন্তু মানব সৃষ্ট। অর্থাৎ আমাদের যদি প্রস্তুতি থাকে, আমাদের যদি সতর্কতা থাকে, আমরা যদি আমাদের বিল্ডিংগুলো সেভাবে তৈরি করতে পারি এবং ফাঁকা জায়গা রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের সেই জায়গাটা হবে না, আমরা এত ক্ষতিগ্রস্ত হব না, বা আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণটা কমে যাবে। সেই জায়গাটা নেই। গতকালকে ভূমিকম্প হওয়ার পরে আবার আজকে ২ বার ভূমিকম্প অনুভূত হয়েছে। আমরা আতঙ্কিত হয়ে পড়েছি। আমরা যদি একটু জাপানের দিকে খেয়াল করি, জাপান কিন্তু একেবারে ভূমিকম্প প্রবণ একটা দেশ। এখানে প্রতি বছর প্রায় ৫৫,০০০ থেকে ১,০০,০০০ বার ভূমিকম্প হয় এবং অনুভূত হয় যদি সেই ভূমিকম্পের পরিমাণ বছরে প্রায় ১৫০০ বা তার চেয়ে বেশি। জাপানিজরা ২ থেকে ৩ বার ভূমিকম্পের শিকার হয়। তবে একটু অনুভূত হয় ১০০টিরই বেশির ভূমিকম্প জাপানে, এবং ৭ বা তার বেশি রিক্টার স্কেলে ভূমিকম্প বছরে ১ বার বা ২ বার হয়। কিন্তু জাপানে কি এত ক্ষয়ক্ষতি হয়? জাপানে কি কখনো শুনেছি যে এত ক্ষয়ক্ষতি হচ্ছে? বড় মাত্রার ভূমিকম্প যখন ৯ বা তারও বেশি হয়, তখন হয়তো একটু ক্ষয়ক্ষতি হয়। কিন্তু ৭ মাত্রার ভূমিকম্পে তাদের আসলে সেরকম ক্ষয়ক্ষতি হয় না। কেন হয় না? তারা ভূমিকম্পের ক্ষয়ক্ষতির কিভাবে মোকাবেলা করা যায়, সেজন্য তাদের সেই প্রস্তুতিটা রয়েছে। তথ্য-উপাত্ত বলছে জাপানের, সেখানে প্রায় ৪,৫০০ মতো সিসমোমিটার রয়েছে ওই দেশে, যেগুলো ভূমিকম্পের অবস্থাটা নিরূপণ করে এবং এর পি ওয়েভ, যে এপিসেন্টার কোথায় সেটা নিরূপণ করে, সে ধরনের তাদের যন্ত্র আছে। এবং এর ফলে তারা অ্যালার্ট সিস্টেম চালু করেছে, তাদের অ্যালার্ট দিয়ে দেয়। সে ধরনের ভূমিকম্প হলে অ্যালার্ট ইস্যু করে মোবাইল ফোনে, গণমাধ্যমে, বিভিন্নভাবে তারা অ্যালার্ট ইস্যু করে। এর ফলে ক্ষয়ক্ষতি পরিমাণটা কমে যায় এবং জাপানিজরা দ্রুত তার ভয়াবহতাটা অনুধাবন করে তারা কিন্তু একটা প্রস্তুতি নেয়, দ্রুত তাদের সুরক্ষার আওতায় চলে আসে। এবং আরেকটা জিনিস দেখা যায়, তাদের যে বিল্ডিংগুলো যেভাবে তৈরি করা হয়েছে, সেগুলো বেজ সেপারেশন করে বিল্ডিংগুলো তৈরি করলে এই বিল্ডিংগুলো ভেঙে পড়বে না, দুলবে কিন্তু ভাঙবে না। তা আমাদের দেশে সেই ধরনের বিল্ডিং আমরা
আসলে অভ্যস্ত নেই। গতকাল থেকে ৩ বার ভূমিকম্প হওয়ার ফলে আমরা আতঙ্কিত হয়ে পড়েছি। কারণ আমাদের কোনো প্রস্তুতি নেই, আমাদের কোনো সচেতনতা নেই, আমাদের সতর্কতা নেই। এটাই হচ্ছে আমাদের মূল প্রবলেম। আমাদেরকে আসলে সেই জায়গায় যেতে হবে। সচেতনতা, সতর্কতা এবং এর প্রস্তুতি। আমাদের একটা বড় ধরনের ক্ষয়ক্ষতি হলে আমরা কিভাবে সেটা মোকাবেলা করব? আমরা যে ডেব্রিসগুলো হবে সেগুলো আসলে সরাবো কিভাবে? সেটা তো বড় প্রশ্ন। কারণ আমাদের সে ধরনের যন্ত্রপাতি নেই। আমরা সেভাবে প্রস্তুত নেই। আমাদের লোকবল নেই, আমাদের প্রশিক্ষণ নেই, আমাদের ভলেন্টিয়ার নেই, আমাদের কিছুই নেই। আমাদের পরিকল্পিত নগরায়ন নেই। তাহলে আমাদের যেটা হবে, আমরা ব্যক্তিগতভাবেও সচেতন নেই। গতকালকে আমরা যে দেখেছি যে আহ, অনেক এই বিল্ডিং থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা লাফ দিয়ে পড়েছে। তাহলে আসলে আমরা কিভাবে আমাদেরকে রক্ষা করব? আমরা জানি না সে পদ্ধতিটা। আমাদের বিল্ডিংগুলো সেভাবে তৈরি নয় এবং আমরা সেভাবে প্রস্তুত নই। সুতরাং ভূমিকম্পকে সরকারকে সর্বাধিক গুরুত্ব দিয়ে যেটা করতে হবে, সচেতনতা, সতর্কতা, অ্যালার্ট সিস্টেম তৈরি করতে হবে এবং এর জন্য প্রস্তুতি নিতে হবে যাতে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যায়। ক্ষয়ক্ষতি যদি আমরা কমাতে না পারি তাহলে এটা ধরে নেব এটা হচ্ছে আমাদের মানব সৃষ্ট ক্ষয়ক্ষতি। কারণ জাপানিজরা সেটা করেছে, অন্যান্য দেশ সেটা করেছে। আমাদেরকে ওইসব দেশের অভিজ্ঞতাও কাজে লাগাতে হবে, কিভাবে তারা ভূমিকম্প মোকাবেলা করে। এতবার ভূমিকম্প হয়, সেইভাবে আমাদের বিল্ডিং কোড যেটা রয়েছে সেগুলো অনুসরণ করেছে কিনা বিল্ডিংগুলো, এবং যেগুলো করেনি সেগুলোর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, নাকি যে সমস্ত বিল্ডিংগুলো আছে সে বিল্ডিংগুলোই বেজ সেপারেশন তৈরি করা হবে বা বাধ্যতামূলক করা হবে, নাকি বিল্ডিংগুলো ভেঙে ফেলা হবে, সেই ধরনের একটা পরিকল্পনা করতে হবে। ঢাকা শহরের ফাঁকা জায়গা তৈরি করতে হবে। আমরা যদি একটা বাসা থেকে নিচে নেমে পড়ি তাহলে আসলে কোথায় যাব? আমরা রাস্তায় কি নিরাপদ? ঢাকা শহরে আসলে কোথাও নিরাপদ নয়, কারণ কোনো ফাঁকা জায়গা নেই। আমাদের ভাবতে হবে, সরকারকে এখন গুরুত্ব দিতে হবে যাতে করে এই ভূমিকম্পটা এখন একটা প্রাকৃতিক দুর্যোগ যাতে মানবসৃষ্ট দুর্যোগে পরিণত না হয় সেই ব্যাপারটা খেয়াল করতে হবে। তাহলে আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে পারবো, ভূমিকম্পের থেকে আমাদের নিজের প্রাণের সুরক্ষা দিতে পারবো। আমরা সকলে সুস্থ থাকি, নিরাপদে থাকি, সাবধানে থাকি, সতর্ক থাকি, সচেতন থাকি, প্রস্তুতি নেই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার। এই কামনায় আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সকলকে।